হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা চলে এসেছি নতুন গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। বইটি সত্য পত্র ভারতী পাবলিকেশন কর্তৃক সংরক্ষিত। তাহলে শুরু করা যাক আজকের গল্প, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের যোগু মামা রহস্যর অ্যাডভেঞ্চার থেকে আলেকজান্ডারের আংটি। আজ পড়ছি প্রথম পর্ব। লন্ডনে এখন বিকেল। ডোরব্রিজ দিয়ে হিথ্রো এয়ারপোর্টের লাউঞ্জে এসে একেবারে দিশেহারা হয়ে গেলাম। কোনো বিমানবন্দর যে এত প্রকাণ্ড হতে পারে ধারণাই ছিল না। চতুর্দিকে অজস্র টার্মিনাল আর অ্যারাইভাল পয়েন্ট, ডান দিক বাঁ দিক সর্বত্র চলমান সিঁড়ি, রেস্তোরাঁ, ডিউটি ফ্রি শপ, ফোন বুথ, হাজার হাজার মানুষে গম গম করছে। কত দেশের মানুষ ইয়ত্তা নেই। প্রতি সেকেন্ডে কোনো না কোনো বিমান উঠছে নামছে। থাই এয়ারওয়েজের বিমান আমায় 12 ঘন্টা অভিভূত করে রেখেছিল, যাকে বলে সত্যিকারের উড়োজাহাজ। দোতলা, এক তলায় কম করে 400-500 যাত্রী। মাঝে মাঝে হাঁটার জায়গা, টয়লেট, টিভি, ক্যান্টিন। মিনিটে মিনিটে ক্লান্তিহীন বিমান সেবিকারা পানীয় বা খাবার দিতে চেয়েছে। ঘোষণা হচ্ছিল ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডে, ফ্লাইট ইনফরমেশন ও যাত্রীদের জন্য নির্দেশ ভেসে উঠছিল। এম্বার্কেশন ফর্ম ভর্তি করে পাসপোর্ট সহ নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে পড়েছি। লাগেজ ট্রলিতে মালপত্র। 2টো লাইন, একটি ইউরোপ আমেরিকার নাগরিকদের, বাকিটা পৃথিবীর অন্য সব দেশের। এখানেও তফাৎ। হঠাৎ কে একজন ডাকলেন, টুকলু। চমকে ফিরে দেখি চেনা মুখ। 2-1জনের পিছনেই। 1 সেকেন্ড লাগলো, তারপরেই বললাম, আরে সুনীল বাবু। যাক, চিনতে পেরেছ তাহলে। কি যে বলেন, বাংলাদেশে আপনাদের নিয়ে যা কাণ্ড হলো এর মধ্যে ভুলে যাব। তবে হ্যাঁ, একটু কনফিউশন ছিল। ইদার সুনীল আচার্য আর মেজবাউদ্দিন আহমেদ। তা যা বলেছ, তবে মেজবা এখন দাড়ি ছোট করে ফেলেছে, তফাৎ বোঝা যায়। তুমি একা? তোমার মামা, ডক্টর মুখার্জি আসেননি? গ্রেট ম্যান। উনি না থাকলে আমায় চলে ফিরে বেড়াতে হতো না। মামা এখন জার্মানিতে সায়েন্স কনফারেন্সে। শেষ হলে এখানে চলে আসার কথা। আর আমার আশাটা বেড়ালের ভাগ্যে শিখেছে এরা। টিভিতে একটা কুইজ কন্টেস্ট হচ্ছিল। মোবাইল থেকে SMS করে উত্তর পাঠিয়েছিলাম। দেখি লটারিতে নাম উঠেছে। 15 দিনের কন্টিনেন্ট ট্যুর প্যাকেজ ছিল। আমি চেঞ্জ করে কলকাতা লন্ডন কলকাতা নিলাম। কেন গো, সুযোগটা ছাড়লে কেন? নিখরচায় ইউরোপ মহাদেশ দেখা হয়ে যেত। হ্যাঁ, সেটা মন্দ হতো না। তবে এখানে আমার 9 মাসি থাকেন। মাস্তুতো দাদার আবার বিয়ে 3 দিন পরে। ওদের ওখানেই থাকবো। ও, মজার ব্যাপার হলো, আমার এদেশে আসাটাও অনেকটা তোমার মতো। লন্ডনের টেগোর সেন্টারে ভারত থেকে প্রতি বছর বিশিষ্ট মানুষরা এসে বক্তৃতা দিয়ে যান। টেগোর সেন্টার টিকিট পাঠায়, হসপিটালিটি দেয়। অনেক কাঠখড় পুড়িয়ে ওই দলে এবার ম্যানেজ করে নিয়েছি। নিজের পয়সায় তো ফরেন ট্যুর করা বেশ কঠিন। যা বলেছেন। আমি হেসে বললাম, থাকছেন কোথায়, কোন হোটেলে? সুনীল আচার্য বললেন, টেগোর সেন্টারের নিজস্ব গেস্ট হাউস আছে, পরশু থেকে সেখানে থাকবো।
আজকাল থাকবো বন্ধুর কাছে, ওর নিতে আসার কথা, বাইরে থাকবে। আমাদের পাসপোর্ট এন্ডোর্স হয়ে গেছে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি লাউঞ্জের শেষ প্রান্তে। কাছ দিয়ে দেখা যাচ্ছে সারি সারি গাড়ি দাঁড়িয়ে। তুমি কিভাবে যাবে? মাসি মেশো আসবেন? আসতে চেয়েছিলেন, আমি বলেছি চলে যাব। 140 নম্বর বাসে হ্যারো উইলস্টন গ্যারেজ, লাস্ট পয়েন্ট। ওখানে পৌঁছে ফোন করলে মেশো নিয়ে যাবেন। লাগেজ ট্রলি নিয়ে বাইরে বেরোতেই প্রচণ্ড ঠান্ডার কামড়, হাড় অবধি কাঁপিয়ে দিচ্ছে। শনশন হাওয়া, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আকাশ স্লেটের মতো কালো। নার্ভাস লাগতে শুরু করেছে। লন্ডনের আবহাওয়ার খেয়াল খুশির কথা অনেক শুনেছি, কিন্তু শোনার দেখায় যে আকাশ পাতাল তফাত। সুনীলবাবুর বন্ধু এসে গেছেন। লম্বা চওড়া মানুষ, হাঁটু পর্যন্ত ঢাকা ওভারকোট। দুজনে কোলাকুলি হলো। তারপর সুনীলবাবু বললেন, বিক্রম, মিট অর্ণব। তোমায় বাংলাদেশের এক্সপিরিয়েন্সের কথা বলেছিলাম, মনে আছে? ওদের জন্যই বেঁচে ফিরেছি। বিক্রমবাবু এক গাল হেসে হাত বাড়িয়ে দিলেন। দিস ইজ বিক্রম পুরোহিত, গ্ল্যাড টু মিট ইউ। ভদ্রলোকের গলা শুনে চমকে উঠেছি। অত বড় পুরুষালী শরীর থেকে বেরোচ্ছে লতা মঙ্গেশকরের গলা। চোখ বুজে শুনলে কেউ পুরুষ বলে বিশ্বাসই করবে না। সুনীল বললেন, বিক্রমের বউ বাঙালি। ও নিজেও কলকাতা থেকে কম্পিউটার কোর্স করেছে। ওদের দেশ পাঞ্জাবে, আরও স্পেসিফিক্যালি পাকিস্তান পাঞ্জাবে। পার্টিশনের পর অমৃতসরে সেটেল করে। বিক্রম, তোমার বাড়ির নম্বরটা অর্ণবকে লিখে দাও। টুকলু, তোমার মাসি বাড়ির নাম্বারটা আমায় দাও, ফোনে যোগাযোগ হবে। বৃষ্টি সমানে হচ্ছে, বাতাসও একই রকম। হাওয়ার দাপটে দু একটা ফোঁটা উড়ে এসে মুখে পড়ছে। শিউরে উঠছি। ছুরির মতো ধারালো ঠান্ডা, মনে হচ্ছে গর্ত হয়ে যাবে। বিক্রম বললেন, আপনি যাবেন কোথায়, কিভাবে? আমি বললাম। উনি বললেন, ভুল করছেন, আপনি একা, এত বড় লাগেজ, প্রথমবার এসেছেন, কাউকে আসতে বলা উচিত ছিল। আরও বেশ দূর, এইরকম ওয়েদার, বাসে কখন পৌঁছবেন ঠিক নেই। তার চেয়ে প্লিজ ডোন্ট মাইন্ড, ক্যান ইউ অ্যাফোর্ড 30 পাউন্ডস? দেন আই ক্যান কল আ প্রাইভেট ক্যাব। আমার ছেড়ে দে মা কেঁদে বাঁচিয়ে অবস্থা। তাড়াতাড়ি ঘাড় নাড়লাম। বিক্রম রাস্তার ওপারে গেলেন। ও কাকার সঙ্গে থাকে, সুনীলবাবু বললেন। কাকা প্রায় 32 বছর এদেশে, পণ্ডিত লোক, বিয়ে থা করেননি। ভাইপোকে অসম্ভব ভালোবাসেন। বাবা মা? বাকি সকলে দেশে। অমৃতসরে ওদের বেশ চক মিলানো কোঠি, রেগুলার যাতায়াত আছে। এই তো বিক্রম বলছিল, কাকা বোধহয় আজ সকালের ফ্লাইটে দেশে গেছেন। প্রাইভেট ক্যাব নিয়ে এসে গেছেন বিক্রম। 6 ফুট নিগ্রো ড্রাইভার। বেড়ালছানাকে ঘেঁটি ধরে তোলার মতো অবলীলায় ঢাউস লাগেজগুলো ডিকিতে ঢুকিয়ে নিল। আমি ওদের বাই করে জীবনে প্রথমবার ইষ্টনাম জপ করে চেপে বসলাম। কিছুক্ষণের মধ্যেই সেন্ট্রাল লন্ডন পেরিয়ে এসে পড়লাম খোলামেলা এলাকায়। তারপর দুপাশে লন্ডনের বিখ্যাত কান্ট্রিসাইড, ছবির মতো ফার্ম, হাউস বাংলো, গমের ক্ষেত, মাঝে মাঝে রাসবেরি চেরি গাছ। দু চোখ ভরে দেখছি, তবে পুরোপুরি উপভোগ করতে পারছি না। ঠিক পথে নিয়ে যাচ্ছে তো? আমাদের এক বন্ধু আমেরিকায় স্মাগলারদের পাল্লায় পড়েছিল। নির্জন মাঝপথে গাড়ি থামিয়ে
সব ডলার কেড়ে নিয়ে নামিয়ে দিয়েছিল। প্রায় ৪৫ মিনিট চলার পর আবার একটু শহর শহর অঞ্চল। ভয় ভয়ে জিজ্ঞেস করলাম, ইজ দিস হ্যারো? No, this is Wimble Park. গাড়ির মধ্যে রেডিওতে রুট ডাইরেকশন দেওয়া হচ্ছে, ব্রিটিশ উচ্চারণ, অর্ধেক বুঝছি না। একটু পরে তাকিয়ে দেখলাম রাস্তার দুধারে বড় বড় দোকান, দু একটা ইন্ডিয়ান পাকিস্তানি রেস্তোরাঁ। সাইনবোর্ডের নিচে লেখা সাউথ হ্যারো। একটু সাহস এলো। মিনিট ৫এর মধ্যে আবার ফাঁকা ফাঁকা হয়ে এলো। চারদিকে মস্ত বড় শেড, সারি সারি বাস দাঁড়ানো। বাসগুলোর সামনে নাম্বার ১৪০। যাক, হ্যারো উইলস্টন এসে গেছি। ক্যাব থেমে গেল। ব্ল্যাক ড্রাইভার দরজা খুলে দাঁড়ালো। Get down, please. কিন্তু কোথায় মেশো, কোথায় গাড়ি? আমি বললাম, প্লিজ ওয়েট, আই উইল জাস্ট মেক আ কল। রাস্তার ওপারে টেলিফোন বুথ। টেলিফোন কার্ড পাঞ্চ করে বোতাম টিপলাম। রিং হচ্ছে, নো রিপ্লাই। বেজে বেজে কেটে গেল। শিরদাঁড়া বেয়ে বরফ স্রোত নেমে গেল। এর মানে বাড়িতে মাসি মেশো কেউ নেই। রাস্তার ওপার থেকে ভ্রু কুচকে ক্যাব ড্রাইভার আমায় ডাকছে। ব্যাগেজ নামিয়ে দিয়েছে রাস্তায়। আর কিছু করার নেই, এবার একা অপেক্ষা করতে হবে। আকাশের দিকে তাকালাম। মেঘ কেটে গেছে, নীল আকাশ, সূর্য ডুবে গেছে, অন্ধকার নামছে। হাড় হিম শ্মশানের হাওয়া বইছে। কপালে যা আছে হবে। ড্রাইভারকে টিপস সহ ৩২ পাউন্ড দিয়ে দিলাম। ও সাঁ করে গাড়ি ঘুরিয়ে চলে গেল। দু একজন লোক এখনো ফুটপাত দিয়ে আসা যাওয়া করছে, আমার দিকে তাকাচ্ছে। প্রত্যেককেই মনে হচ্ছে খারাপ লোক। ঢাউস ব্যাগটা টানতে টানতে একটু পিছিয়ে এলাম ১৪০ নম্বর গ্যারেজের কাছে। হিথ্রো ফিরে যাব। পাশে একটা ইরানি গ্রসারি শপ কাম ফোন বুথ। জিজ্ঞেস করলাম, ডু ইউ নো বড়োডেল অ্যাভিনিউ? দুই মহিলা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করল, তারপর দুদিকে মাথা নাড়ল। না, আর ঝুঁকি নেব না। হিথ্রো যাওয়ার লাস্ট বাস ১৫ মিনিট পরে ছেড়ে যাবে। এয়ারপোর্টেই থেকে যাব। এবারও ফোন বেজে বেজে কেটে গেল। নো চান্স। দোকান থেকে বেরিয়ে দাঁড়িয়েছি। এখন আর শীতের অনুভূতি হচ্ছে না, ঘামছি। হঠাৎ চোখে পড়ল ওপারের রাস্তার জাংশনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির মধ্যে এক মহিলা, উনিও চারদিকে দেখছেন। নমাসি। আমি এপার থেকে হাত নাড়ছি আর তারস্বরে বাংলায় চেঁচাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ভদ্রমহিলা দেখতে পেয়েছেন। গাড়ি টার্ন নিয়ে এপারে চলে এলো। আমি ছুটে গিয়ে গাড়ির কাছে দাঁড়ালাম। দরজা খুলে মাসি বেরিয়ে এলেন। টুকলু, মাথায় জবরজং টুপি পরে আছিস, চিনতেই পারিনি। আধ ঘন্টা এখানেই দাঁড়িয়ে আছি। শ্রান্তিতে শরীর ভেঙে আসছে। লাগেজগুলো তুলতে তুলতে বললাম, তোমার ফোনটা বেজে যাচ্ছে। আজ আমি মরে যাচ্ছিলাম টেনশনে। নমাসি আমার গায়ে মাথায় হাত বুলিয়ে বলল, সরি টুকলু, রিল্যাক্স। আমাদেরই ভুল হয়েছে। মোবাইল নাম্বারগুলো তোকে দিয়ে দেওয়া উচিত ছিল। তোর মেশোকে হঠাৎ ছুটতে হলো হিথ্রোতে। বুবলাই অফিসে, বাড়িতে কেউ নেই। কেন? আমি তো বলে দিয়েছিলাম যেতে হবে না, এই পর্যন্ত চলে আসবো।
তোর জন্য নয় রে বাবা, ঘন্টা তিনেক আগে যোগু জার্মানি থেকে ফোন করলো। বার্লিনের সেমিনার শেষ, এক সায়েন্টিস্ট বন্ধুর সঙ্গে দুটোর ফ্লাইটে আসছে। ব্যাস, বিখ্যাত শালাকে আনতে জামাইবাবু ছুটলেন। যোগু মামা? সব কষ্ট ভুলে চেঁচিয়ে উঠলাম। হু হু করে হাওয়া বইছে। বাগানের শালমুড়ি দিয়ে যোগু মামার পাশে আমি, মামার হাতে জ্বলন্ত সিগারেট। এখানে বাড়ির মধ্যে নো স্মোকিং। আকাশ কেমন চকচকে নীল দেখেছ? ঠিক যেন ফ্লুরোসেন্ট কালার। এরকম নীল কোথাও দেখিনি। দেখবি কি করে? এখানে যে পলিউশনের ছিটে ফোটাও নেই। ওই দেখ, অত উঁচুতে প্লেনগুলো যাচ্ছে, পিছনে জেটের সাদা ধোঁয়া। মনে হচ্ছে নীল রঙের পাতায় সাদা পেন্সিল দিয়ে কেউ দাগ টেনেছে। সকাল থেকে মামা ভাগ্নে কি বকবক শুরু করলে? মেশো কাঁচের স্লাইডিং ডোর টেনে বাগানে ঢুকলেন। ওকে বলছিলাম, এদেশে স্বাস্থ্য আছে, জীবন আছে, টাকা আছে, কিন্তু প্রাণ নেই। মামা এক গাল হাসলেন। হোয়াট হোয়াট ডু ইউ মিন টু সে? বুঝলেন না? মামা কুবেচারার মতো মুখ করলেন। মুখ টিপে হেসে বললেন, এতদিন এদেশে কাটিয়েও সারমর্মটা বোঝেননি? আয়, এখানকার জীবন ঘড়ির কাঁটা মেপে চলে। ডিসিপ্লিন, ফর্মালিটি ছুরি ছুরি। ইচ্ছে করলেও স্লিপিং স্যুট পরে বাড়ির বাইরে পা দিতে পারবেন না। জোরে চেঁচাতে কিংবা হো হো করে হাসতে পারবেন না। পারবেন? বলুন। কথায় কথায় বলতে হবে সরি, থ্যাংক ইউ। একেবারে শিকলে বাঁধা। অথচ এখানে ফ্রেশ এয়ার, ফ্রেশ ফুড, প্রচুর টাকা, হেলদি লং লাইফ, কিন্তু ওয়ার্মথ কোথায়? কোথায় প্রাণ? মেশো একটু গম্ভীর হয়ে গেলেন। বললেন, কি করব যোগু, তুমি তো জানো আমি দেশেই থেকে যেতে চেয়েছিলুম। সব বেছে বুঝে চলেই গেছিলুম, কিন্তু পারলুম না তো। যাগে, ওসব ছাড়ো। পরশু বুবলাইয়ের বিয়ে, ওদিনই হ্যারোর কমিউনিটি হলের রিসেপশন। দেশ থেকে তুমি আর টুকলু আসতে পেরেছ, আর তুমি হলে গিয়ে মামা। তুমি বরকর্তা, বুঝেছ? আমি আমি তো কাউকে চিনি না। চেনার কোনো ব্যাপার নেই, নো নিড। তুমি শুধু বুবলাইয়ের সঙ্গে সঙ্গে থাকবে। রেজিস্ট্রেশন পেপারে মেশোর কথা শেষ হলো না। ড্রয়িং রুমে টেলিফোন বেজে উঠল। মেশো 1 মিনিট বলে ভেতরে ঢুকে গেলেন। পরক্ষণেই তার হাঁক, যোগু, ইয়োর টেলিফোন, ডক্টর জন সেফোর্ড। মামা ফোনে, ইয়েস, ওকে, অ্যাট 4, বাই। পরপর বলে ফোন ছেড়ে দিলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, ডক্টর সেফোর্ড ব্রিটিশ মিউজিয়ামের ডিরেক্টর, নাম করা বিজ্ঞানী। ওর সঙ্গেই কাল জার্মানি থেকে ফিরেছি। আমার অনেক দিনের বন্ধু। আজ বিকেলে ওর অফিসে চায়ের নেমন্তন্ন। যাবি তো? মেশো সঙ্গে সঙ্গে উৎসাহিত গলায় বললেন, ডক্টর শেফার্ডকেও ইনভাইট করো না পরশুদিনের পার্টিতে। সাহেবরা ইন্ডিয়ান ম্যারেজ পার্টি খুব এনজয় করে। আমাদের হ্যারো রোটারির অনেক সাহেব থাকবে। মামা বললেন, একটা কার্ড দিয়ে দেবেন। আচ্ছা চক্রবর্তীদা, বুবলাইকে দেখছি না যে। কাল রাতে খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আর ফেরেনি। মেশো হেসে বললেন, ও, তোমাদের বলা হয়নি, শ্রীমান একটা ফ্ল্যাট কিনেছে এই হ্যারোতে। 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। মাস তিনেক উনি ওখানেই থাকছেন।
সকালে নিজে ব্রেকফাস্ট বানিয়ে খায়, দুপুরে অফিসে লাঞ্চ। রাতে অবশ্য মায়ের হাতের রান্না না হলে চলে না। বললাম, কেন মেশো, আলাদা থাকে কেন? আপনাদের এত সুন্দর বাড়ি, এতগুলো ঘর, আপনারা তো মোটে দুটো প্রাণী। যোগু মামা জবাব দিলেন, এসব বুঝবি না রে, এটাই এদেশের কালচার। 18 বছর বয়সের পর কোনো ছেলে মেয়েই বাপ মার সঙ্গে থাকে না, উইকেন্ডে এসে দেখা করে যায়। বুবলাইয়ের শরীরে ভারতীয় রক্ত, তাই এত বড় পর্যন্ত একসঙ্গে থেকেছে। এখনো রোজ রাতে আসছে। মা বাবার প্রতি অ্যাটাচমেন্ট আছে। ঠিক বলেছ। প্র্যাকটিক্যালি আমি আর তোমার দিদি জোর করে ওকে দিয়ে ফ্ল্যাট কিনিয়েছি। ব্যাটা জন্মেছে এদেশে, এদিকে সর্বক্ষণ ভারত ভারত করে হে দিয়ে মরছে। মাঝে যখন ইন্ডিয়া ট্যুর করতে গেল, ওর চিঠিপত্র পড়ে আবার ফোন বেজে উঠল। মেশো তুললেন। হ্যালো, চাক স্পিকিং। ওকে, প্লিজ হোল্ড অন। টুকলু, তোমার ফোন। আমার? হ্যালো। গুড মর্নিং অর্ণব, আমি সুনীল আচার্য বলছি। কাল ঠিকঠাক পৌঁছেছিলে? হ্যাঁ, যোগু মামাও এসে পড়েছেন। তাই নাকি? ফাইন। কখন তোমাদের সঙ্গে দেখা হতে পারে? এক কাজ করো, তোমরা আমাদের এখানে চলে এসো। লাঞ্চ খেতে খেতে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। 1 সেকেন্ড ধরুন। ফোনটা চেপে ধরে মামাকে বললাম, সুনীল আচার্য দুপুরে খেতে যেতে বলছে, ওর বন্ধু বিক্রমের ফ্ল্যাটে। যাবে? যেতেই পারি। মামা বললেন, তোমার মেশো একটু পরে পড়াতে বেরিয়ে যাবেন। নদী লাইব্রেরি চলে গেছে। এখানে গালে হাত দিয়ে বসে থাকার চেয়ে ঘুরে আসা যায়। তোরও 1000 বছরের পুরনো লন্ডন খানিকটা দেখা হবে। ওখান থেকে আমরা স্ট্রেট ডক্টর সেফওয়ার্ডের ওখানে চলে যাব। হ্যাঁ সুনীলবাবু, আমরা যাচ্ছি। অ্যাড্রেস লোকেশন বলুন। ভেরি সিম্পল। টিউবে বেকারলু লাইন ধরে প্যাডিংটন নামবে। নর্থ প্লাজার পরের রাস্তা, 2A প্রিট স্ট্রিট, ফ্ল্যাট নাম্বার 3, ফার্স্ট ফ্লোর। নেম প্লেটে বিক্রমের কাকার নাম অজয় পুরোহিত। চলে এসো। আমি সামনের প্যাডে খসখস করে লিখে নিয়েছি। যোগু মামা ঠিকানাটা দেখতে দেখতে বললেন, লন্ডন টিউবের একটা ম্যাপ দিন চাকদা। চাকদা? মেশো ভ্যাবা চাকা খেয়ে বললেন, আমায় বলছো? নিশ্চয়ই। একটু আগেই যে ফোন তুলে বললেন চাক স্পিকিং, আমি বাঙালি মতে দা লাগিয়ে নিয়েছি। কত সুবিধে! সাহেবরা এই জন্যই এত দূর এগিয়েছে। জিভে যাই অসুবিধে হয় পাল্টে নেয়। চক্রবর্তী চাক। গঙ্গোপাধ্যায় গ্যাঙ্গুলি। উফ, থামো। সাহেবদের পিন্ডি চটকাতে পারলেই হলো। ম্যাপ দিচ্ছি, তাড়াতাড়ি কেটে পড়ো। তবে রাত 8টার মধ্যে। আবার পিপ 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 ফোন বাজছে। মেশো ফোন তুললেন। হ্যালো, চাক হিয়ার। ইয়েস। পরক্ষণে ওর মুখের রং পাল্টে গেল। রক্তশূন্য, ফ্যাকাশে, দু চোখে উদ্বেগ, আতঙ্ক। কাঁপা কাঁপা গলায় বললেন, হোয়াট? হাউ ইট হ্যাপেন্ড দেন? ডু ইউ হ্যাভ কনসাল্টেড এনি লয়ার? ওকে, আই উইল সি। ইয়েস ইয়েস, আই নাও কল চলি, দেন লেট ইউ নো। বি স্টেডি, বি স্টেডি। ফোনটা ছেড়ে দিয়ে ধপ করে সোফায় বসে পড়লেন মেশো। 2 হাতে মুখ চেপে রইলেন, সামলে নেবার চেষ্টা করছেন। তারপর থেমে থেমে বললেন, বিশ্বনাথজি অ্যারেস্টেড। একটু আগে স্কটল্যান্ড ইয়ার্ড থেকে এসে তুলে নিয়ে গেছে। বিশ্বনাথজিকে? বুবলাইয়ের হবু শ্বশুর, সুনিতার বাবা। সুনিতা একমাত্র মেয়ে, সে জানেও না। সকালে কাজে বেরিয়ে গেছে,
বাড়িতে ছিলেন শুধু বিশ্বনাথজি আর স্ত্রী রুক্মিণী, সুনীতার মা। বিশ্বনাথজিও বেরোবেন বলে তৈরি হচ্ছিলেন। এই সময় ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে এক গ্যাং পুলিশ এসে তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখিয়ে তুলে নিয়ে যায়। আশ্চর্য, কারণটা কি? কিচ্ছু বলেনি, বলেছে স্কটল্যান্ড ইয়ার্ডে গিয়ে যোগাযোগ করতে। ভদ্রলোক কি সার্ভিসে ছিলেন? না, একজন ব্রিটিশের সঙ্গে পার্টনারশিপে প্রাইভেট সিকিউরিটি নেটওয়ার্ক ছিল। বেশ বড় বিজনেস। লন্ডনে যথেষ্ট রেপুটেশন। বড় বড় মার্কেট কমপ্লেক্স, স্কুল, হসপিটাল, মিউজিয়াম, জু, সবখানেই ওদের সিকিউরিটির লোকেরা। কোম্পানিতে কোনো গোলমাল হলো নাকি? মেশো হতাশভাবে মাথা নাড়লেন। জানি না, কিছুই বুঝতে পারছি না। জাস্ট বোল্ট ফ্রম দ্য ব্লু। পরশু বিয়ে। না, বসে থাকলে চলবে না। ডেট পোস্টপন করতে হবে, লয়ারকে কন্ট্যাক্ট করতে হবে। আমি বললাম, ওরা কি বাঙালি? না, গুজরাটি, প্যাতল। ইউনিভার্সিটিতে বুবলাইয়ের সঙ্গে আলাপ। মেয়েটা খুব ভালো, ফ্যামিলিটাও চমৎকার। উঠি, দেখি। মামা বললেন, আমরা তাহলে থেকে যাই, কি বলেন? না না, তোমরা থেকে কি করবে? আমি তোমার দিদিকে ফোন করি, তারপর দুজনে। তুমি এক কাজ করো, আমার মোবাইল ফোনটা বরং তোমার সঙ্গে রাখো। জলির কাছে মোবাইল আছে, ওর নাম্বারটা নোট করে নাও। ইফ নেসেসারি যোগাযোগ করে নেওয়া যাবে। বুবলাইকে জানাবেন না? ওকে এতক্ষণে সুনিতা জানিয়ে দিয়েছে। তোমরা দেরি করো না, বেরিয়ে পড়ো। স্পষ্ট বুঝলাম পারিবারিক এই সেন্সিটিভ ব্যাপারে মেশো থার্ড পার্টির কোনো ভূমিকা দেখতে চান না। উনি খুবই অস্বস্তির মধ্যে পড়ে গেছেন। কাঁচের বাইরে ছবির মতো সরে যাচ্ছে ইংল্যান্ডের বিখ্যাত কান্ট্রিসাইড। এদেরও গ্রাম, আমাদেরও গ্রাম। কত তফাত! সবুজ হলুদ ফসলের ক্ষেত, মাঝে মাঝে কান্ট্রি হাউস, সিনেমায় দেখা রঙিন বাংলো। অনেক অনেক দূরে কখনো কখনো আকাশ ছোঁয়া চিমনির সাদা ধোঁয়া আকাশে মিশছে। নীল সাদায় কি অপূর্ব! পপলার, বার্চ, উইলো গাছেরা দাঁড়িয়ে আছে রং বেরঙের পাতায় সেজে। শীত আসছে, আর কিছুদিন পরেই এদেশে শুরু হবে পাতা রঙিন হয়ে ওঠার উৎসব। মেট্রোপলিটন টিউবের কম্পার্টমেন্টে আমরা দুজনে মুখোমুখি বসে। যোগুমামা তাকিয়ে আছেন বাইরের দিকে। জলি মাসির বাড়ি থেকে 186 নম্বর বাসে হ্যারো অন হিলস টিউব স্টেশন। কলকাতার দমদম বা টালিগঞ্জের মতো এদিকের স্টেশনগুলো মাটির ওপরে, সারফেস দিয়ে ট্রেন চলে। স্টেশনগুলোর মধ্যে দূরত্বও অনেকখানি। উইমলে পার্ক পেরিয়ে গেল। সকাল সকাল মনটা বিস্বাদ হয়ে গেছে। নিখরচায় সুযোগ পেয়ে বেড়াতে এলাম। দাদার বিয়ে, খাবো দাবো, বেড়াবো, ফুর্তি হবে, সব নিমেষে চৌপাট হয়ে গেল একটা মাত্র টেলিফোনে। যোগুমামার সঙ্গে আমি থাকলেই কি জানি কি গ্রহের ফের একটা না একটা ঝঞ্ঝাট বাঁধবে। এখন এমন অস্বস্তি হচ্ছে, ভাবছি মামাকে বলবো মাসির বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকলে ভালো হয়। যতই হোক আমরা আত্মীয়, দেশ থেকে এসেছি, আমাদের সামনে নিজেরা মন খুলে কথা বলতে পারবেন না। মেশো তো এখনই কেমন সিটিয়ে গেছেন। ফিনলে রোড পেরিয়ে ট্রেন ঢুকে পড়েছে সুড়ঙ্গে। নেক্সট স্টেশন বেকার স্ট্রিট, ওখানেই আমরা নামব। স্টেশনে নেমে সব তালগোল পাকিয়ে গেল। তীর চিহ্ন দেওয়া হ্যামার স্মিথ অ্যান্ড সিটি লাইন আর সার্কেল লাইন একটা ওপরে, অন্যটা নিচে। যোগুমামা হেসে বললেন, লন্ডনে মাটির তলায় বিভিন্ন গভীরতায় আলাদা আলাদা লাইন, আলাদা আলাদা রঙের ট্রেনের বগি। গোটা শহরের মাটির নিচে দিয়ে
সুরঙ্গের জাল ছড়ানো আছে। তারপর ম্যাপ দেখে বললেন, সার্কেলও যায়, হ্যামার স্মিথও যায়। চল, সার্কেল লাইনই ধরি। চলমান সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি হতবুদ্ধির মতো এদিক ওদিক তাকাচ্ছি। অজস্র সাদা কালো বাদামি মানুষ অভ্যস্ত ভঙ্গিতে ওপর থেকে নিচে যাচ্ছে আসছে। বড় চাতালটার একদিকে এক যুবক গিটার বাজাচ্ছে, সামনে সাদা কাপড় পাতা, সেখানে প্রচুর পেনি পড়ে আছে। কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? দেখছি। ওরা ভিকিরি, সব স্টেশনে পাবি। ভিক্ষে চাইবে না, সম্মানে বাঁধে। গান বাজনা শুনে লোকে পয়সা দিয়ে যায়, ভালোই চলে যায়, কাজকর্ম করতে হয় না। প্রতি স্টেশনে কি এত রকম লাইন? যেখানে ক্রসিং আছে সেখানে অনেক জায়গায় 5-6টা লাইনও আছে। এক লাইনে ট্রেন থেকে নেমে অন্য ট্রেন ধরে যাওয়া যায়। এই শহর জুড়ে 10 রকম টিউব লাইন। এই দেখ, ম্যাপে সব বোঝানো আছে। কলকাতার মেট্রো নিয়ে বেশ গর্ব ছিল, এখন নিজেদের পিঁপড়ের মতো মনে হচ্ছে। এ দেশে আর একটা সুবিধে, আলাদা আলাদা টিকিট কাটার দরকার নেই। একটা অল ডে কাটলে লন্ডনের সব যানবাহনেই চড়া যায়। হলুদ রঙে সার্কেল লাইনের ট্রেনে চেপে প্যাডিংটন পৌঁছে গেলাম। ওপরে উঠে একটু ঘোরাফেরা করতে পেয়ে গেলাম ফ্ল্যাটটা। বেল টিপতে দরজা খুলে দাঁড়ালেন এক সুন্দরী তরুণী। সুনীল ভাইয়া, वो लोग आ गए। সুনীল আচার্য মামাকে দেখেই উচ্ছ্বসিত হয়ে পড়লেন। ডক্টর মুখার্জি, কত দিন পর, আসুন আসুন। আমরা ড্রয়িং রুমে বসলাম। বিক্রমও বেরিয়ে এসেছেন। সুনীলবাবু বললেন, এই হলো আমার বন্ধু বিক্রম। অর্ণবের সঙ্গে হিথ্রোয় আলাপ হয়েছে। ইনি সেই গ্রেট সায়েন্টিস্ট যার কথা কাল তোমায় বলছিলাম। কি খাবেন এখন, চা না কফি? একটা হলেই হলো। এখানে দেখছি অ্যাস্ট্রে আছে, ছাইয়ের গুঁড়োও আছে। স্মোক করা যাবে? খান না, আমার চাচাজি তো খান। খিলখিল করে হেসে বিক্রম বললেন। ভদ্রলোকের কথাবার্তা চাল চলন পুরো মেলি, এমনকি স্ত্রীর চেয়েও ওর গলা মিহি এবং সুরেলা। যোগুমামা ধোঁয়া ছেড়ে বললেন, তারপর সুনীলবাবু, কি খবর? আজ শুধু আড্ডা? যা বলেছেন, কাল সকালে টেগোর সেন্টারে শিফট করব। আপনারা কদিন আছেন? অ্যাটলিস্ট 1 উইক। বাই দ্য বাই, বিক্রম বাবু, আপনি কোথায় আছেন? আই মিন ইউর প্রফেশন। মাইক্রোসোলাসে আছি, সফটওয়্যার কোম্পানি। অ্যানথ্রোপোলজির বইগুলো আপনার? না মশাই, সব চাচার। উনি তো অ্যানথ্রোপোলজিতে ডক্টরেট। আপনাকে বলা হয়নি ডক্টর মুখার্জি, অজয় চাচা খুব পণ্ডিত মানুষ, নৃতত্ত্ব বিষয়ে একজন অথরিটি। ব্রিটিশ মিউজিয়ামে ওরিয়েন্টাল ডিভিশনের দায়িত্বে আছেন। তাই? বাহ, তাহলে আজই হয়তো ওনার সঙ্গে দেখা হয়ে যাবে। আজ বিকেলে ডিরেক্টর শেফার্ডের অফিসে আমাদের চায়ের নেমন্তন্ন। মামা সিগারেটে টান দিতে দিতে ঘরের একদিকে দেওয়াল জোড়া বইয়ের র্যাকগুলো ঘুরে দেখতে লাগলেন। দেয়ালেও নানা যুগের প্রাগ ঐতিহাসিক মানুষের মুখ। সুনীলবাবু, কাল যে বললেন বিক্রমবাবুর কাকা দেশে গেছেন? ফোনে ভুল শুনেছিলাম। বিক্রমের বাবা ভারত থেকে এসেছিলেন, সপ্তাহখানেক হলো ফিরে গেছেন। ঘুরে ফিরে সোফায় বসে চায়ে চুমুক দিলেন যোগুমামা। বললেন, অনেক হিস্ট্রির বইও দেখলাম, আপনি পড়েন? বিক্রম দুহাত নাড়িয়ে বললেন, পাগল, সব কাকার।
দিন রাত পড়েন, বই পেলেই পড়েন, যে কোনো সাবজেক্ট হলেই হলো। হ্যাঁ, তাই দেখলাম। ব্ল্যাক ম্যাজিকের বই আছে, আলকেমিস্টের বই আছে, এমনকি ফিজিক্সের বইও আছে। আপনার মিসেস কি করেন? আমাদের একই কোম্পানি, শি ইজ অলসো মাই কলিগ। ফাইন। আজ বন্ধুর অনারে দুজনেই ছুটি নিয়েছেন। সেন্টার টেবিলের ওপর একটা ঢাউস বই পড়েছিল। মামা পাতা উল্টোতে উল্টোতে কথা বলছেন। সুনীল আচার্য বললেন, বাংলাদেশের ঘটনাটায় কিন্তু বেশ থ্রিল ছিল। সেই যে মাঝরাতে আমায় উঠিয়ে নিয়ে গেল। কেন, তার আগে যোগু মামাকে আর আপনাকে ভুলিয়ে রেখেছিল। ব্যাস, বাংলাদেশের গল্প শুরু হয়ে গেল। যোগু মামা অবশ্য ওই মোটা বইটা পড়ে চলেছেন, মাঝে মাঝে মন্তব্যও করছেন আমাদের আড্ডায়। এরপর লাঞ্চ। পাঞ্জাবি নানা রকম পদ, 2-3 রকম মাংসের পদ। খেয়ে উঠতে উঠতে প্রায় 3টে। হাত মুখ ধুয়ে মামা তৈরি, বললেন, এবার বেরোবো। 4টের মধ্যে ব্রিটিশ মিউজিয়াম পৌঁছতে হবে। সার্কেল লাইন ধরে নটিং হিল গেট স্টেশন, সেখান থেকে সেন্ট্রাল লাইনে টোটেনহ্যাম কোর্ট রোড। অক্সফোর্ড স্ট্রিট ধরে একটু হাঁটলেই গ্রেট রাসেল স্ট্রিট। তার মুখেই অপার গাম্ভীর্য ও আভিজাত্য নিয়ে দাঁড়িয়ে আছে রাজপ্রাসাদের মতো ব্রিটিশ মিউজিয়াম। কত কথা শুনেছি, এবার চাক্ষুষ দেখব। মেইন গেট দিয়ে ঢুকছি, একজন প্রহরী আমাদের আটকালো। আজ বন্ধ হয়ে গেছে। কেন? 5টা পর্যন্ত তো খোলা। হ্যাঁ, সেটাই নিয়ম। আজ বন্ধ করে দেওয়া হয়েছে বিশেষ কারণে। ভিজিটার্স আর নট অ্যালাউড। কিন্তু আমাদের যে ডক্টর সেফওয়ার্ডের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। স্যার দেখা করবেন না, অল অ্যাপয়েন্টমেন্টস আর ক্যান্সেলড। সরি ফর দি ইনকনভিনিয়েন্স। আশ্চর্য, আজ সকালে উনি নিজে ফোন করে আমাদের আসতে বলেছেন। তাই? কৌতুকের হাসি খেলে গেল প্রহরীর পাথুরে মুখে। আপনার নাম? কোত্থেকে আসছেন? ফ্রম ইন্ডিয়া। যোগু মামা কোটের পকেট থেকে নিজের নেম কার্ড বের করে দিলেন। আপনি কাইন্ডলি এই কার্ডটা ডক্টর সেফওয়ার্ডকে দিন, তারপর উনি যদি দেখা না করেন চলে যাব, প্লিজ। লোকটি কার্ড হাতে নিয়ে দেখল, মুখের পেশিগুলো সামান্য নড়ল। বলল, ওয়েট করুন, আমি আসছি। মিনিট 3-এর মধ্যে প্রায় ছুটতে ছুটতে এলো সে। অতি বিনীতভাবে বলল, প্লিজ ডু কাম। এক্সট্রিমলি সরি স্যার, ডোন্ট মাইন্ড স্যার, ভুল হয়ে গেছে। আমাদের নিয়ে গেল ডিরেক্টরের ঘরে। ঘর না বলে হল ঘর বলাই ভালো। প্রচুর কর্তা ব্যক্তি বসে আছেন। বিশাল সেক্রেটারিয়েট টেবিলের ওপারে বসে থাকা সাদা চুলের মানুষটি যে জন সেফোর্ড 1 সেকেন্ডে বোঝা গেল। উঠে দাঁড়িয়ে প্রায় ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন, প্লিজ ডোন্ট মাইন্ড ডক্টর মুখার্জি, উই আর জাস্ট পাজলড, প্লিজ টেক ইউর সিট। কি হয়েছে ডক্টর সেফওয়ার্ড? মামা বসতে বসতে বললেন, একটা দুষ্প্রাপ্য দুর্মূল্য অ্যান্টিক চুরি হয়ে গেছে মিউজিয়াম থেকে। আজ সকালে নজরে পড়েছে। কবে খোয়া গেছে জানি না, কি করে উদ্ধার হবে তাও জানি না। জিনিসটা কি? আলেকজান্ডারের আংটি। আমরা হাঁ করে তাকিয়ে আছি ব্রিটিশ মিউজিয়ামের ডিরেক্টর ডক্টর জন সেফোর্ডের উদ্বিগ্ন মুখের দিকে। হ্যাঁ ডক্টর মুখার্জি, আলেকজান্ডার দ্য গ্রেটের আংটি, জেড পাথর কেটে তৈরি। আগের কথাগুলোর পুনরাবৃত্তি করলেন সেফোর্ড। তারপর বললেন, আপনি তো এর আগেও এই মিউজিয়ামে এসেছেন, দেখেছেন কত রিচ কালেকশন।
প্রাচীনতম সভ্যতার নিদর্শন থেকে শুরু করে কে নেই এখানে। আমাদের পূর্বপুরুষরা সারা পৃথিবী থেকে তিল তিল করে দুষ্প্রাপ্য সব কিউরিও এনে জড়ো করেছেন। নেবুসাডনেজারের মুকুট, হান রাজাদের জুয়েলারি, মৌর্য চন্দ্রগুপ্তের তরবারি সব আছে, একমাত্র এখানেই আছে। তার মধ্যে থেকে শুধু আলেকজান্ডারের আংটিটাই একমাত্র, ওটাই। আংটিটা কি শোকেসে ছিল? অবশ্যই, আজ তো নয়, অ্যাটলিস্ট গত 100 বছর ধরে এক্সিবিট হচ্ছিল অন্যান্য কিউরিওর সঙ্গে। লক্ষ লক্ষ মানুষ দেখে গেছেন। আংটির আশেপাশে অন্যান্য যেসব অ্যান্টিক ছিল সেগুলো ঠিক আছে? এখনো পর্যন্ত তাই মনে হচ্ছে। ওরিয়েন্টাল গ্যালারির ইন্ডিয়া হলে ওর পাশে ছিল চন্দ্রগুপ্তর তরবারি বা কিং নন্দর গলার হার, সব ঠিক আছে, একমাত্র ওই বস্তুটাই। 1 মিনিট, আলেকজান্ডার তো গ্রিসের মানুষ, ইন্ডিয়া হলে আলেকজান্ডারের আংটি কেন? কারণ ওটা পাওয়া গেছিল ইন্ডিয়া থেকে ব্রিটিশ রাজত্বের সময়। স্ট্রেঞ্জ, আলেকজান্ডার খ্রিস্ট জন্মেরও আগের মানুষ, তার আংটি পাওয়া গেল ভারত থেকে। ইজ দিস ফ্যাক্ট? এটা কি বলছেন ডক্টর মুখার্জি? বেশ আহত হলেন ডিরেক্টর। বললেন, আমরা ব্রিটিশরা 200% শিওর না হয়ে কোনো কাজ করি না। নিশ্চয়ই ওই আংটির পাথরের কার্বন টেস্ট করা হয়েছে। ভুল তথ্য দেব আমরা? সরি, যোগুমামা তাড়াতাড়ি শুধরে নিলেন। বললেন, আমি ঠিক ওভাবে বলতে চাইনি, লজিক্যালি বুঝতে চেয়েছি। প্লিজ ডোন্ট মাইন্ড। আমায় পুরো ব্যাপারটা একটু বলবেন? মানে কখন কিভাবে প্রথম জানা গেল আংটিটা মিসিং? ওই পয়েন্টটাই আমরা টোটালি কনফিউজড। ডিরেক্টর শেফার্ড বললেন, ঠিক কবে আসল আংটিটা মিসিং হয়েছে জানি না, কারণ শোকেসের মধ্যে অবিকল ওরকম একটা আংটি রাখা ছিল, সাধারণ পাথরে তৈরি একটা ডুপ্লিকেট। কাচের বাইরে থেকে কোনো তফাৎ বোঝা যায় না, জানতে পারতামও না যদি না মান্থলি ক্লিনিংয়ের সময় ওটাকে হাতে নিয়ে দেখা হতো। যোগুমামা অস্ফুটে বললেন, বুদ্ধিমান এবং শিক্ষিত চোর। অ্যাবসোলুটলি, আমারও তাই মনে হয়েছে। কাল আমি আপনার সঙ্গেই ফিরেছি, সোমবার, মানে কাল ছিল মিউজিয়ামের ছুটির দিন, মান্থলি ক্লিনিংয়েরও দিন। রাতে ফোন করলেন আমাদের কিউরেটর অজয় পুরোহিত। জিজ্ঞেস করলেন আজ অফিসে আসছি কি না। বললাম হ্যাঁ, কেন? উনি বললেন, এলে বলবো। আজ সকালে আপনাকে ফোন করে চলে এসেছি, তখনও কিচ্ছু জানি না, এসে শুনলাম। কে প্রথম আইডেন্টিফাই করলেন? কলিন উইলসন, মেনটেন্যান্স ইনচার্জ। এখানে উইলসন, ডক্টর পুরোহিত সকলেই আছেন। ইনি ডক্টর জগবন্ধু মুখার্জি, আমার বিশেষ বন্ধু। হ্যালো। যোগুমামা সৌজন্য হাসি হেসে বললেন, অজয়জি, আমরা একটু আগে আপনার বাড়ি থেকেই আসছি। আপনার ভাইপো বিক্রমের বন্ধু সুনীল আচার্য আমাদেরও খুব পরিচিত। রিয়েলি? অজয়জি চোখ বড় করে বললেন, তবে ব্যাপারটা কিন্তু খুব কনফিডেন্সিয়াল, ওরা কিছু জানে না। ডোন্ট ওয়ারি। যোগুমামা বললেন, মিস্টার উইলসন, এবার আপনি বলুন তো ঠিক কিভাবে ডিটেক্ট করলেন? আমি ওরিয়েন্টাল গ্যালারির ক্লিনিং সুপারভাইজ করছিলাম, উইলসন বললেন।
বড় বড় কিউরিওগুলো সব অর্ডিনেট স্টাফরা সাফাই করছিল। শোকেসের জিনিসগুলো আমি বরাবর নিজে ক্লিন করি। ছোটোখাটো জিনিস হাত থেকে পড়ে যদি চোট খায়, ভেঙে যায়, এই রকমভাবে পরপর করতে করতে হঠাৎ ওই আংটিটা হাতে তুলে লিলেন দিয়ে মুছতেই মনে হলো, আরে এ তো অনেক হালকা লাগছে। তখন ভালো করে নজর করে দেখি সাধারণ স্টোনে তৈরি নকল জিনিস, কিন্তু দেখতে একেবারে একরকম। অন্তত কাঁচের বাইরে থেকে দেখে কিছু বোঝার উপায় নেই। জাস্ট ওয়ান কোশ্চেন, ছোট ছোট কিউরিওগুলো কাঁচ তুলে পরিষ্কার করতে হয়? হ্যাঁ, অন্যগুলোতে এইরকম কোনো রিপ্লেসমেন্ট হয়নি, আপনি শিওর? হ্যাঁ, কারণ আজ ডিরেক্টর স্যার এসেই আমাদের বিশেষজ্ঞ টমাস ক্রুজকে দিয়ে ওরিয়েন্টাল গ্যালারির সব অ্যান্টিকগুলো পরীক্ষা করিয়েছেন। অন্য গ্যালারিগুলোতেও তো এরকম কোনো ছোট অ্যান্টিক সরিয়ে নকল জিনিস রাখা থাকতে পারে। হতে পারে, ডিরেক্টর বললেন। আজ সারাদিন ধরে সেই কাজই চলেছে। এক্সপার্টদের একটা টিম পুরো মিউজিয়ামের সবকটা গ্যালারির সমস্ত কিউরিও পরীক্ষা করছেন। এখনো পর্যন্ত খবর পেয়েছি অন্য সব কিছু ঠিকঠাক আছে। গুড। যোগু মামা বললেন। মিউজিয়ামের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কি? ডিরেক্টর বললেন, মিউজিয়ামের ভেতরে প্রাইভেট সিকিউরিটি এজেন্সিকে দায়িত্ব দেওয়া আছে। দে আর ওয়েল ইকুইপড উইথ লেটেস্ট আর্মস অ্যান্ড গ্যাজেটস। মিউজিয়াম চত্বর এবং আশেপাশের এলাকার দায়িত্ব লন্ডন পুলিশ, স্কটল্যান্ড ইয়ার্ডের। আপনার যদি আপত্তি না থাকে, ওরিয়েন্টাল গ্যালারির ইন্ডিয়ান হলে যেতে চাই, এক্স্যাক্ট স্পটটা দেখব। অ্যাকচুয়ালি আলেকজান্ডার অ্যান্ড ইন্ডিয়া মিলিয়ে ব্যাপারটা আমায় খুব কৌতূহলী করেছে। শিওর ডক্টর, উইথ প্লেজার। ডিরেক্টর বললেন, আপনার ইন্টারোগেশন আমাকেও খুব সারপ্রাইজড করেছে। মনে হচ্ছে আপনি বিজ্ঞানী নন, ডিটেকটিভ। চলুন চলুন, আপনারাও যেতে পারেন। 2-3 বার লিফট বদল করে আমরা পৌঁছে গেছি ওরিয়েন্টাল গ্যালারির মস্ত বড় ইন্ডিয়া হলে। পর পর 3টে, অসাধারণ। প্রাচীন ভারতীয় সভ্যতা যেন বাংময় হয়ে উঠেছে। ঢোকার মুখেই মহেঞ্জোদড়ো হরপ্পার 2টি মূর্তি, তারপরে মাঝে মাঝে ভারতের প্রাচীন ভাস্কর্য ও স্থাপত্যের নিদর্শন। বুদ্ধ, মহাবীর, অজন্তা, ইলোরা, কি নেই। হলের দেওয়ালের পাশ দিয়ে সারি সারি কাচের শোকেস। ডিরেক্টর আমাদের নিয়ে গেলেন পশ্চিম দিকের কোণের শোকেসের কাছে। এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এখানেই ছিল আলেকজান্ডারের আংটি। নকলটা কাল সরিয়ে দিয়েছি। যোগু মামা বললেন। এখন কি কাজ তোলা যাবে? প্রশ্নই ওঠে না। পাশ থেকে কলিন উইলসন বললেন, একটা জোন ধরে ইলেকট্রোম্যাগনেটিক সার্কিট চালু আছে। বিশেষ বিশেষ জায়গায় সুইচ আছে। সুইচ অফ করলে তবেই কাজ উঠবে। তাছাড়া সমস্ত শোকেসে বার্গলার অ্যালার্ম দেওয়া আছে। কাজ তোলার চেষ্টা করলেই সাইরেনের মতো আওয়াজ শুরু হয়ে যাবে। নিচে সিকিউরিটির হেড অফিসেও পৌঁছে যাবে শব্দ। অর্থাৎ চোর জানতো কোথায় কোথায় সার্কিট ব্রেকার সুইচ আছে। আচ্ছা, সার্কিট কি 24 ঘন্টা চালু থাকে? শিওর। শুধু তাই নয়, রাউন্ড দ্য ক্লক প্রতিটি হল ঘরে আলো এবং এয়ার কন্ডিশনিং মেশিন চালু থাকে বার্গলার অ্যালার্মও। সিকিউরিটির লোক কোথায় পোস্টিং থাকে? প্রত্যেক হলে? মিউজিয়াম বন্ধ হয়ে যাওয়ার পরও? না, মিউজিয়াম বন্ধ হয়ে যাওয়ার পর সমস্ত ভিজিটরকে বের করে দেওয়া হয়। সিকিউরিটি এজেন্সির লোকেরাই করেন। তারপর আমাদের স্টাফরাও বেরিয়ে যান।
কোনো রকম সন্দেহ হলে সিকিউরিটির লোকেরা তাদের সার্চও করতে পারেন। এরপর সমস্ত হলগুলো তালাবন্ধ করে দেওয়া হয়। সেই তালা থাকে সিকিউরিটি রুমে অফিসার ইনচার্জের কাছে। সিকিউরিটি গার্ডরা সারা রাত ধরে টহল দেন করিডোর ধরে। অর্থাৎ মিউজিয়াম বন্ধ থাকার সময় চুরি হওয়া প্রায় অসম্ভব, অথচ সেটাই হয়েছে। মিউজিয়াম খোলা থাকাকালীন কোনোভাবেই কাঁচ তুলে কোনো কিউরিও পিস বার করা সম্ভব নয়। রাইট স্যার, উইলসন বললেন। আমাদেরও মনে হয়েছে বন্ধ থাকাকালীন দুষ্কৃতীরা ওটা সরিয়েছে। অজয়জি এতক্ষণ চুপ ছিলেন, এবার বললেন, মিস্টার উইলসন আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের মোস্ট ভাইটাল পার্টটাই বলেননি। সবাই ঘুরে তাকালেন। এই মিউজিয়ামের প্রত্যেক হলের কোণে কোণে ক্লোজ সার্কিট ডিজিটাল ক্যামেরা আছে। রাউন্ড দ্য ক্লক ক্যামেরা অন থাকে, অটোমেটিক ছবি উঠে যায়, স্টোর হয় মাদার কম্পিউটারে। তাই তো উইলসন? সরি স্যার, এক্সট্রিমলি সরি। উইলসন লজ্জিতভাবে বললেন, আমি সত্যি ভুলে গেছি। হ্যাঁ, ওই মাদার কম্পিউটারের হার্ড ডিস্কের যা ক্যাপাসিটি তাতে মোটামুটি 1 মাস পর্যন্ত ছবি ধরে। তারপরে পুরনো ছবির ওপর নতুন ছবি রিরাইট হয়ে যায়। তবে তো 1 মাসের মধ্যে যদি এই চুরিটা হয়ে থাকে তবে দেখতে পাওয়া যাবে। যোগু মামা বললেন, এবং সেটাই হয়েছে। আগের মান্থলি ক্লিনিংয়ের পরে। রাইট স্যার, এখনই তাহলে কম্পিউটার চেক করা দরকার। বলতে বলতে উনি এগোতে যাচ্ছিলেন। ডিরেক্টর সেফোর্ড বললেন, উইলসন, ব্যস্ত হবেন না। আমাদের মাথাতে না এলেও স্কটল্যান্ড ইয়ার্ডের মাথায় এসেছে। তারা আজ এসেই কম্পিউটার থেকে সমস্ত ছবি সিডি রমে কপি করে নিয়ে গেছে। সিকিউরিটি এজেন্সির 2 কর্তাকেও অ্যারেস্ট করেছে জিজ্ঞাসাবাদের জন্য। যোগু মামার সঙ্গে আমার চোখাচোখি হলো। মামা বললেন, ডক্টর সেফার্ড, একটা কথা জিজ্ঞেস করব। সিকিউরিটি এজেন্সির মালিকদের সঙ্গে আপনার আলাপ আছে? অফকোর্স, দুজনকেই আমার ভালো লোক মনে হয়েছে। মালিকদের একজন কি ইন্ডিয়ান, মিস্টার বিশ্বনাথ প্যাটেল? মুহূর্তে জন সেফার্ডের মুখ হাঁ হয়ে গেল। বললেন, আপনি কি করে জানলেন? আন্দাজে ঢিল মেরেছি, লেগে গেছে। সবচেয়ে ট্র্যাজিক ব্যাপার হলো, যে বিয়েটা অ্যাটেন্ড করতে এসেছি, আমার দিদির ছেলের বিয়ে, ঠিক ছিল বিশ্বনাথজিরই মেয়ের সঙ্গে পরশুদিন। সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট, ম্যারেজ ডেট ডিফার করা ছাড়া উপায় নেই। মাই গড, দুঃখী গলায় বললেন ডিরেক্টর। সো সরি, কিন্তু আমরা নিরুপায়, কিছু করার নেই। এত বড় একটা ইনসিডেন্ট ঘটে গেল, সিকিউরিটি এজেন্সি তো দায়ী থাকবেই। সে তো বটেই, ও নিয়ে আমার কিছু বলার নেই। আইন আইনের পথে চলবে। আমার শুধু একটাই অনুরোধ। ওহ শিওর, প্লিজ ডোন্ট হেজিটেট, বলে ফেলুন। যোগুমামা বললেন, এই ঐতিহাসিক আংটি চুরির রহস্য কি আমার মতো করে তদন্ত করতে পারি? আমার একটাই ইন্টারেস্ট, অপরাধী ধরা পড়লে এবং আংটি উদ্ধার হলে বিশ্বনাথ প্যাটেল ছাড়া পাবেন। আমার ভাগ্নে অনির্বাণের বিয়েটা তাহলে সুনিতার সঙ্গে হতে পারবে। অবশ্যই, আমি খুব খুশি হব। আমায় কি করতে হবে শুধু বলুন। আপনি আপনার মিউজিয়ামে সবাইকে একটু বলে দেবেন আমার সঙ্গে তারা যেন কোঅপারেট করেন। ক্লোজ সার্কিট ক্যামেরার ছবিগুলো কম্পিউটারে দেখব, গত 1 মাসের। সবচেয়ে ভালো হয় যদি স্কটল্যান্ড ইয়ার্ডকে আমার কথা একটু বলে দেন। ইনভেস্টিগেটিং অফিসারের সাহায্য আমার দরকার হবে। শিওর,
স্কটল্যান্ড ইয়ার্ডের কমিশনার অ্যালবার্ট ট্রুম্যান আমার পার্সোনাল ফ্রেন্ড, বলে দিচ্ছি। আর একটু বাকি আছে। আমার দিদির বাড়ি অনেকটা দূরে, হ্যারোয়ান হিলসে। যাতায়াতের সমস্যা হতে পারে। এখন প্রায় 7:30। ওখানে এখন মাঝরাত। আপনি তো জানেন কিরকম সফিস্টিকেটেড জায়গা। যদি কাছাকাছি কোনো গেস্ট হাউস পেতাম। শিওর, আজ থেকেই থাকবেন? হ্যাঁ, দিদির বাড়িতে একটা ফোন করে দেব। কাল সকালে দিদির বাড়ি গিয়ে ব্যাগেজ নিয়ে চলে আসবো। ডক্টর সেফোর্ড নিজের ঘরের চেয়ারে বসতে বসতে বললেন, এখনই ব্যবস্থা করছি। আমাদের নিজস্ব গেস্ট হাউস আছে। শেষ অনুরোধ ডক্টর সেফোর্ড। যোগু মামা বললেন, আপনাকে বিরক্ত করছি, নিজেরই খারাপ লাগছে, কিন্তু তদন্তের স্বার্থে দরকার। আলেকজান্ডার সম্পর্কে বই চাই। মিউজিয়ামে নিশ্চয়ই এনসাইক্লোপিডিয়া আছে। আর চুরি যাওয়া আংটি সম্পর্কে সমস্ত তথ্য চাই। কবে, কিভাবে, কোত্থেকে ওটা সংগৃহীত হয়েছিল, কে করেছিলেন, সব। রণধারাবাহী জয় গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে। চোখ একটু জুড়িয়ে এসেছিল। উঠে বসলাম। মামা, এ তো রবীন্দ্রনাথের হেমর চিত্ত পূর্ণ তীর্থে। হঠাৎ? হ্যাঁ রে, বৃদ্ধ ঋষি সব কিছুতেই ছড়িয়ে আছেন। ওকে বাদ দিয়ে কিছুই ভাবা যায় না। আলেকজান্ডার পড়তে পড়তে ঠিক ওই দুটো লাইন বেজে উঠল মনের মধ্যে। ছবিটা কল্পনা করে দেখ। যুদ্ধ উন্মাদ এক আর্য তরুণ উন্মাদ কলরব করতে করতে ছুটে আসছে মরুভূমি, হিমালয়, নদ নদী সব পেরিয়ে। সে পৃথিবী জয় করতে চায়। থামবে না, কিছুতেই থামবে না। আমি মামার দিকে চেয়ে আছি। যোগু মামা ফের বললেন, মাত্র 33 বছরের জীবন, এর মধ্যেই ইউরোপ, মধ্যপ্রাচ্য জয় করে চীনের বেশ খানিকটা বিপর্যস্ত করে এসে দাঁড়ালো সিন্ধু নদের তীরে। সে কত বছর আগের কথা, প্রায় 2335 বছর। পারস্যের দারিউসও উড়ে গেছে বাচ্চা ছেলেটার সামনে। আসলে ওর জিনের মধ্যেই লুকিয়েছিল খ্যাপামি। বাবা রাজা ফিলিপ, মহাযুদ্ধবাজ, ম্যাসিডোনিয়ার অধিপতি। আলেকজান্ডার যখন ছোট, বাবা এক একটা দেশ জয় করে দেশে ফিরে উৎসব করছেন। পুত্র মহাজ্ঞানী অ্যারিস্টটলের কাছে লেখাপড়া শিখতে শিখতে আনমনা হয়ে যাচ্ছে। অ্যারিস্টটল একদিন জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাছা? কিশোর জবাব দিল, আমার বসে বসে আখ কষতে ভালো লাগে না, কবে যে যুদ্ধে যাব। অ্যারিস্টটল বললেন, আর একটু বড় হয়েছেও। সে বলল, ধুর, বড় হতে হতে আর কোনো দেশই বাকি থাকবে না। বাবা পৃথিবীর পুরোটাই জয় করে ফেলবে। বোঝো ব্যাপারটা। মা অলিম্পিয়াসও ছিলেন বাউন্ডুলে পাগলি। ছেলে অন্যরকম হবেটা কি করে? আমি বললাম, এই 2500 বছর পরেও মানুষের যুদ্ধের নেশা একটু কমেনি মামা। আলেকজান্ডারের সঙ্গে কি বুসের মিল নেই? ঠিক বলেছিস। তবে ভারতের পশ্চিম প্রান্তে এসে আলেকজান্ডার খুব শিক্ষা পেয়েছিল। পুরু তখন পাঞ্জাব গান্ধারের বিস্তীর্ণ উপত্যকার শাসনকর্তা, যথেষ্ট সৈন্যবল। আলেকজান্ডার পুরুকে হারিয়ে দিল বটে, কিন্তু
বিস্তর গ্রিক সেনা মরল, জখম হলো। পুরুর বীরত্ব দেখে আলেকজান্ডার নিজেও চমকৃত। ওই কাহিনী তো পড়েছিস। কোনটা? ওই যে আলেকজান্ডারের কাছে যখন পরাজিত পুরুকে নিয়ে আসা হলো, আলেকজান্ডার তাকে জিজ্ঞেস করেছিল, তুমি আমার কাছে কি রকম ব্যবহার আশা করো? পুরু ঘাড় সোজা করে বলেছিল, রাজার কাছে রাজার মতো ব্যবহার। এটা কতটা সত্যি জানি না, তবে ইতিহাস বলছে আলেকজান্ডার খুব খুশি হয়ে পুরুকে তার রাজ্য ফিরিয়ে দিয়ে ফৌজ ঘুরিয়ে চলে যায়। হ্যাঁ, পড়েছি। ওই আংটির সম্পর্কে কি পেলে সেটা বলো। একটা মিসিং লিংক রয়েছে। ব্রিটিশ মিউজিয়ামে নথিপত্র বলছে 1869 সালে ব্রিটিশ কর্নেল জোনাথন রাইট পশ্চিম পাঞ্জাব, বালুচিস্তান, সিন্ধু প্রদেশে অভিযান চালান। ওখানে তখন ছোট ছোট গোষ্ঠী ছিল, পার্বত্য উপজাতি ছিল। তারা খুব স্বাধীনচেতা, কারো বর্ষতা মানতে নারাজ। সেই সময় লারকানা প্রদেশের এক ছোট রাজার বাড়িতে লুটপাট করার সময় ওই দুষ্প্রাপ্য আংটি পায়। রাজার নাম পেয়েছো? গোষ্ঠীর নাম রয়েছে। কর্নেলের তথ্য অনুযায়ী ধর্মে ওরা হিন্দু ছিল, নিজেদের পৌরব রাজ পরিবারের বংশধর হিসেবে দাবি করত। তারপর পলিটিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটা ঘাঁটতে গিয়ে দেখছি আলেকজান্ডারের সঙ্গে যে যে ইন্ডিয়ান রাজার মোলাকাত হয়েছিল তাদের পদবি ধরেই বলা হতো। বাবাও পুরু, ছেলেও পুরু। গ্রিকরা বলতো পোরাস, সংস্কৃতে পৌরব, প্রাকৃতে পুরু। অর্থাৎ মেন পুরুকে আমরা সিনিয়র পুরু বলতে পারি। তবে চেনাব, ঝিলাম, শতদ্রু নদীর তীরে তখন অনেক পুরু পরিবার রাজত্ব করত। সিনিয়র পুরুর সব ভাই বেরাদার। এ তো রাহুল সাংকৃতায়নের থিওরি। ইন্দ্র কোনো একজন দেবতার নাম নয়, খুব শক্তিশালী এক আর্য গোষ্ঠীর নাম। ঠিক তাই, ব্যাপারটা সেকালে ওই রকম ছিল। কিন্তু ওই আংটিটা যে আলেকজান্ডারের, এই ইনফরমেশন এলো কোত্থেকে? যোগু মামা জবাব দিতে যাচ্ছিলেন, তার আগেই মেশোর দেওয়া মোবাইল ফোন পিপ পিপ করে উঠল। আমি ধরতেই ওপাশ থেকে অচেনা গলা, ডক্টর মুখার্জি। বললাম, হু স্পিকিং? ব্রিটিশ অ্যাকসেন্টে জবাব এলো, দ্যাটস নান অফ ইউর বিজনেস। তুমি ওর নেফিউ বুঝেছি। শোনো, তোমার আঙ্কেলকে বলে দিও বেড়াতে এসেছে বিদেশে, বেরিয়ে যেন ফিরে যায়। এটা ইন্ডিয়া নয়, একজন ইন্ডিয়ান মরে গেলে কারও যাবে আসবে না। স্কটল্যান্ড ইয়ার্ড কেসটার দায়িত্ব নিয়েছে, তারা যা করার করুক। উনি বিজ্ঞানী মানুষ, রেসপেক্টেবল ম্যান। ওনার আগ বাড়িয়ে কিছু করতে যাওয়া ঠিক হবে না। মাঝখান থেকে এনিথিং মে হ্যাপেন। বলেই ফোনটা কট করে কেটে দিল। আমার শরীর ঝিমঝিম করছে। 11টা বাজে। লন্ডনে এই নিশুতি রাতে কে প্রাণের হুমকি দিচ্ছে? যোগু মামা আমার মুখের রং পাল্টানো দেখে 1 সেকেন্ডে বুঝে ফেলেছেন। নির্বিকারভাবে বললেন, যাক, শিওর হওয়া গেল। কি? এক, এই ছুরির র্যাকেটে মিউজিয়ামের লোক ইনভলভড। ডক্টর সেফপার্ডের সঙ্গে কথা বলার সময় ওদের কেউ অবশ্যই ছিল। 2, সে আমার আগের কীর্তিকলাপ জানে। 3, সে ভয় পেয়েছে। 4, আমরা ঠিক পথেই এগোচ্ছি। মামা, লোকটা বলল স্কটল্যান্ড ইয়ার্ড ইনভেস্টিগেশন করে করুক, ডক্টর মুখার্জিকে আগ বাড়িয়ে ঢুকতে মানা করো। তার মানে সে কতখানি কনফিডেন্ট যে
স্কটল্যান্ড ইয়ার্ডও তাকে ছুঁতে পারবে না। মামা, আমি বলি কি, না, বলো না। যদি ক্রিমিনাল ধরা না পড়ে তোমার দাদার বিয়ে আটকে যাবে। বিশ্বনাথ প্যাটেলকে জেলে পৌঁছতে হবে। ফ্যামিলিটার রিন্ড হয়ে যাবে। আমি চুপ। শোনো, মাথা থেকে দুশ্চিন্তা উড়িয়ে দাও। জলে নেমেছো, সাঁতার কেটে পাড়ে উঠতে হবে। কি জিজ্ঞেস করেছিলে মনে আছে? হ্যাঁ, ওটা যে আলেকজান্ডারের আংটি, তার প্রমাণ কোথায়? গুড কোয়েশ্চেন। কর্নেল রাইট লিখছেন, লারকানার রাজপ্রাসাদে অন্যান্য অনেক দেবদেবীর সোনার উপর মূর্তির সঙ্গে সে ওই আংটিটাও পায়। প্রাসাদের ঠাকুরের সিংহাসনেই রাখা ছিল। রাজার লোকজন কাকুতি মিনতি করে ওই আংটিটার জন্য। তারাই জানায় ওই আংটি মন্ত্রপুত। 2000 বছর আগে বিদেশি রাজা আলেকজান্ডার তাদের পূর্বপুরুষকে উপহার দিয়েছিল। ওই আংটি ছিল বলে তাদের এতদিন কোনো ক্ষতি হয়নি। ওরা আংটিটাকে দেবতা জ্ঞানে পুজো করে। সুতরাং ধরে নেওয়া যায় 2 সহস্রাব্দ আগে মহারাজ পুরুষ সঙ্গে সাক্ষাতের সময় দিগ্বিজয়ী বীর আলেকজান্ডার খুশি হয়ে নিজের হাতের আংটি খুলে পরিয়ে দেন পুরুকে, মিত্রতার চিহ্ন হিসেবে, তাই তো? রাইট। ব্রিটিশরা তারপরেও কনফিউজ ছিল আংটির মেটেরিয়াল নিয়ে। জেড পাথরে তৈরি। জেড পাথরের ব্যবহার তখন চীন ছাড়া পৃথিবীর কোথাও প্রচলিত ছিল না। সেই সময় চীনে জেড পাথর সোনা, হিরে, চুনি, পান্নার চেয়েও দামি। এই জায়গাটায় আমরা এইভাবে জুড়তে পারি। ইতিহাসে দেখছি সে সময় চীনের পশ্চিম প্রান্তে ছিল ঝাও সম্রাটের আমল। আলেকজান্ডার কারাকোরাম দিয়ে বাঁ দিকে বেঁকে প্রথমে চীন আক্রমণ করে। ঝাওরা নতজানু হয়ে সন্ধি করে নেয়। আলেকজান্ডার তখন বাহিনী ঘোরায় সিন্ধু উপত্যকার দিকে। তখন মিত্রতার স্মারক হিসেবে আলেকজান্ডারকে ঝাও সম্রাটরা জেড পাথরের তৈরি নানান গয়না, মূর্তি, বাসনকোসনের সঙ্গে ওই আংটি দিয়েছিল, আর সেটাই হাত ঘুরে চলে আসে পুরুর আঙুলে। যোগু মামা আমার পিঠ চাপড়ে দিলেন। ব্রিলিয়েন্ট। তুই চাকরিতে না ঢুকলে বলতাম ডিটেকটিভ এজেন্সি খুলে ফেল। হবে, তোর হবে। হবে কি না জানি না, কিন্তু আগামী কয়েকদিন আমাদের কপালে কি আছে জানি না। যোগু মামা কিরকম একগুঁয়ে মানুষ হাড়ে হাড়ে জানি। থ্রেটনিং পেলে ওর আরও রোখ চেপে যায়। আমার কানে এখনো বাজছে লোকটার কথা, বেরিয়ে যেন ফিরে যায়। এখানে একজন ইন্ডিয়ান মরলে কারও কিছু যাবে আসবে না। উফ, দেখো কাণ্ড। মামা আবার আমার কাঁধ ধরে ঝাঁকালেন। চিয়ার আপ মাই বয়। কত মারাত্মক সিচুয়েশন আমরা ট্যাকল করেছি। লোকটার ফোন নাম্বারটা লিখে নে। যদিও মোবাইলে স্টোর হয়ে আছে। তারপর আরামসে ঘুমিয়ে পড়। গুড নাইট। শুনছিলেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের যোগু মামা রহস্য সমগ্র 2 থেকে আলেকজান্ডারের আংটির প্রথম পর্ব। পরের দিন এসে হাজির হব গল্পটির দ্বিতীয় তথা শেষ পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।